আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যার বিচার এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। নয়াদিল্লিতে আসন্ন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠকে গুরুত্ব পাবে অসম চুক্তি, সীমান্ত হত্যা, স্থাপনা নির্মাণ সহ নানা ইস্যু। স্বরাষ্ট্র উপদেষ্টা, কোনো ছাড় নয় বিজিবি মহাপরিচালকের হুঁশিয়ারি। এবং টুঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, থাকবে কয়েক স্তরের নিরাপত্তা, বললেন পুলিশ প্রধান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণহত্যার জন্য আওয়ামী লীগ যতদিন ক্ষমা না চাইবে এবং দলটির নেতারা জুলাই গণহত্যাকাণ্ডের দায়ে বিচারের আওতায় না আসবে, ততদিন এদেশে তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিলে জাতীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ছাড়ার পর প্রথমবারের মতো হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানাতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, খুনিদের বিচারের আওতায় আনা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। দেখেন, এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে, তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি জানান, 15ই ফেব্রুয়ারির মধ্যে 6টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দাখিল করবে। শফিকুল আলম আবারও বলেন, বৃহৎ আকারে সংস্কার হলে 26 জুন নাগাদ এবং ন্যূনতম সংস্কারে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। সিপিডির পরিসংখ্যান সম্পর্কে তার ধারণা নেই জানিয়ে প্রেস সচিব বলেন, বর্তমান সরকারের সময়ে ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটেছে। আমাদের বিজনেসের পরিবেশ এবং এই গত 6 মাসে এই গভর্নমেন্টের যে অর্জন, এটা অভূতপূর্ব। আমরা রাইট ইকোনমিক রিফর্মগুলো যখন ইন প্লেস থাকবে, যখন করা হবে, হু করে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে। এটা এই গভর্নমেন্টের কমিটমেন্ট। সাংবাদিকদের নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার বিষয়টি 1.5 সপ্তাহের মধ্যে সমাধান হবে জানিয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলেন, প্রত্যেক প্রতিষ্ঠানে নিয়োগকৃত কর্মীদের 30%কে কার্ডের আওতায় আনা হবে। নতুন নীতিমালা আসলে স্থায়ী এবং অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড বলে কোনো কিছু রাখার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতী নয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আমরা এর আগে কিছু সাংবাদিক দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা বিভাগের 3 জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বিএনপির নেতৃত্বেই আগামী দিনে ভালো কিছু হবে, তাই জনগণের সেই বিশ্বাস রক্ষা করতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলা পর্যায়ে ধারাবাহিক কর্মশালার আয়োজন করছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীরা গেল 15 বছর অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন সহ্য করেছে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এখন নেতাকর্মীদের সবচেয়ে বড় দায়িত্ব মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখা। জনগণের একটি বিশাল অংশ, বিপুল অংশ বিশ্বাস করে যে সামনের দিনে যদি ভালো কিছু হয়, ভালো কিছু পারে,
করা সম্ভব হয় সেটি বিএনপির নেতৃত্বেই হবে। দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে, দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই, দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই যেই মানুষগুলো, কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো, এটি একটি আস্থার বিষয়। সামনের পথ মোটেও মসৃণ নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার যেভাবে দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে পালিয়ে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। কাজেই যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৩১ দফা বাস্তবায়নই হবে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বিএনপির প্রতিশোধ বলেও জানান তারেক রহমান। এবং এটি একটি চলমান প্রক্রিয়া থাকবে, আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। নয়াদিল্লিতে আসন্ন বিজেপি বিএসএফ বৈঠকে ভারতের সাথে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তে চলমান অস্থিরতা, ন্যায্য পানি বন্টন এবং সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন বিষয় উত্থাপন করবে বাংলাদেশ। আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের আশা করেন তিনি। হুঁশিয়ারি দেন কারো বিষয়ে ছাড় না দেওয়ার। ফজলে রাব্বির রিপোর্ট। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের মধ্যে 55তম বিজেপি বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এবারের বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এতে কোন কোন বিষয় উত্থাপন করা হবে তা ঠিক করতে বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ, অভিন্ন নদীর পানি চুক্তি অনুযায়ী বন্টন করা, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে এবার আলোচনায় গুরুত্ব পাবে। উপদেষ্টা বলেন, আলোচনার মাধ্যমে ভারতের সাথে ভালো সম্পর্ক তৈরি করাই হবে এবারের সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান লক্ষ্য। হার দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না, আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। আমি কি বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো, তা তো না। কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিং এ সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। উপদেষ্টা আরো বলেন, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত নিয়ে অসম চুক্তিগুলো সংশোধনের বিষয়ে আলোচনা করা হবে। এবার দহগ্রাম আঙ্গার পোতায় জিরো লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিচ্ছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো, কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিচ্ছি। বিজিবি মহাপরিচালক বলেন, কোনো বিষয়ে ছাড় দেবে না বাংলাদেশ। এই চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন, কোনো ছাড় এবারের বৈঠকে দুই দেশের সীমান্ত বাহিনীর পাশাপাশি পররাষ্ট্র, স্বরাষ্ট্র সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার 6 মাসেও জনজীবনে স্বস্তি ফেরাতে পারেনি বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এর জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচার সরকারের ভুল নীতিকে দায়ী করছে সংস্থাটি। সিপিডি ভবনে অর্থনীতির হালনাগাদ তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, পণ্যের দাম কমাতে সরকার কিছু পদক্ষেপ নিলেও তা ব্যর্থ হয়েছে। এ সময় দ্রুত গণতান্ত্রিক পথে যেতে হবে বলেও জানান সিপিডি। শারফুল আলমের রিপোর্ট। ভরা মৌসুমে চড়া নিত্যপণ্যের বাজার, সবজির দাম কিছুটা সহনীয় থাকলেও বেশিরভাগ পণ্যই অতিরিক্ত দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। সিপিডি জানায়, মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংকের সুদহার বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নিলেও চাঁদাবাজি ও মজুতদারি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের বাজার। তাদের মতে, অন্তর্বর্তীকালীন সরকার যদি সাহসী এবং জরুরি পদক্ষেপ না নেয়, তাহলে মূল্যবৃদ্ধির লাগাম টানা
কঠিন হয়ে পড়বে। অন্তর্বর্তীকালীন সরকার যে অত্যাবশ্যকীয় বিভিন্ন পণ্যের উচ্চ মুদ্রাস্ফীতির মূল্যস্ফীতির বোঝা কমাতে সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি। সেখানে সরকার তেমন, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। মধ্যস্বত্বভোগী এবং যোগ সাজসের মাধ্যমে যারা দাম বৃদ্ধি করে তাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি প্রতিযোগিতা আইন 2012 এটাকে সংশোধন করা, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করা, যাতে তারা অর্থনৈতিক ধাক্কাটা থেকে পুনরুদ্ধারের জন্য কিছুটা অবকাশ পায়। সেমিনারে চলতি অর্থবছরে 6 মাসে 45.1 হারে রাজস্ব আদায় করতে হবে সরকারকে, যা অসম্ভব বলে মনে করে সিপিডি। পরিবর্তিত সময়ে যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার বলেও মনে করে সংস্থাটি। সাধারণ মানুষের জীবনযাত্রা চিন্তা না করে শুল্ক বৃদ্ধিতে IMF এর চাপ গ্রহণযোগ্য নয় বলেও মত দেন তারা। 15% ফ্ল্যাট ভ্যাটের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা গ্রহণ করা হলো এমন একটা সময় যখন নাকি উচ্চ মূল্যস্ফীতির চাপে সবাই গত 3 বছর ধরে মোটামুটি হিমশিম খাচ্ছে। আমাদের মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বৃদ্ধির হার দ্বিগুণ। সো জীবনযাপনের একটা অবনমন হচ্ছে। যে এখন একটা সুযোগ এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের, যে আমাদের প্রত্যক্ষ কর এটার কিভাবে আমরা ভিত্তিটা বাড়াতে পারি, এটা কিন্তু একটা সুযোগ ছিল। আমাদের এখানে কর ফাঁকি, বিশেষত প্রত্যক্ষ কর ফাঁকি একটা বিশাল, এটা IMF বলেছে সেই জন্য করতে হবে বলে আমরা কখনোই মনে করিনি। আমরা মনে করেছি যে এই সর্বনিম্ন কর জিডিপি, রাজস্ব জিডিপির হার, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার কারণ আমরা সবসময় বলেছি যে এটার ফলে যেটা হচ্ছে, আমরা একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে আমরা চলে যাচ্ছি। অনুষ্ঠানে জানানো হয়, রাজনৈতিক কারণে নতুন বিনিয়োগে আস্থা হারাচ্ছেন উদ্যোক্তারা। সিপিডির মতে দুষ্টু চক্রে আবদ্ধ বিদ্যুৎ ও জ্বালানি খাত, ব্যাংকিং খাতের দুর্বলতা কমাতে রুগ্ন ব্যাংকগুলোকে একীভূত করার পরামর্শ দিয়েছে সিপিডি। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। দল গঠন করে জাতীয় নির্বাচনে সরকারের সব শক্তি ব্যবহার করা হলে 5 আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, একনায়কতন্ত্র যেন আর ফিরে না আসে সে বিষয়ে ঐক্যমতের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের জনগণই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। জন আকাঙ্ক্ষা পূরণে সরকারকে সঠিক পথে আনতে প্রয়োজনে আন্দোলনে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। বলেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে এর যৌক্তিক কারণ জনগণের কাছে স্পষ্ট করতে হবে। রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয়, এটা আমরাও স্বাগত জানাবো, জনগণও স্বাগত জানাবে। আসুন, এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে? তাহলে এই জাতির, এই দেশের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র প্রাণ শক্তি হচ্ছে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই ঐক্যকে সারা জীবন আমাদের ধারণ করে যেতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সমর্থনের মাধ্যমে ব্যাংকের টাকা চুরি করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে সিস্টেমগুলো এমনভাবে উন্নত করতে হবে যেন দুর্নীতির কোনো সুযোগ না থাকে। অনলাইনে সমন্বিত সত্যায়ন কার্যক্রম শুরু হলে কাগজপত্র সত্যায়িত করতে হয়রানির অনেকাংশে কমে যাবে বলেও জানান তৌহিদ হোসেন। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। এখন থেকে বিদেশ যেতে ডকুমেন্ট সত্যায়িত করতে আর বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে হয়রানি হতে হবে না বিদেশ যাত্রীদের। mygov.bd-র মাধ্যমে শিক্ষার্থী সহ সকলেই তাদের সার্টিফিকেট, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়িত করতে পারবেন ঘরে বসেই। এ নিয়ে অ্যাপোস্টিল কনভেনশন 1961 বাস্তবায়নের প্রথম ধাপে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার উদ্বোধন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বলেন, এখন থেকে কাগজপত্র সত্যায়নে হয়রানি কমবে, বাঁচবে সময়, পাশাপাশি সাশ্রয় হবে 500 কোটি টাকা। দূতাবাসের ভেতরে বসে যে 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা কষ্ট করে দাঁড়িয়ে থাকেন। আজকে যে সলিউশনটা আমরা বের করলাম, এটা হচ্ছে সঠিক সলিউশন।
ই সিস্টেম হবে তখনই যখন পার্টিকুলার সার্টিফিকেট যখন জেনারেট হবে, এটা প্রত্যেকটা জায়গায় কিন্তু অটোমেটিক্যালি হিট করবে উইথ এ কিউআর কোড, এবং যে জায়গায় প্রয়োজন সেই জায়গা থেকে এর রিট্রিভ করা সম্ভব হবে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ডিজিটাল সেবার মাধ্যমে দুর্নীতি কমবে, তবে মাই গভ অ্যাপটির নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। মাই গভ, এটাতে আপনারা সব ধরনের সেবা নিয়ে আসছেন, এটা কতটুকু সেফ সিকিউর? বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু টাকা চুরি হয়ে গেছে। সবসময় প্রযুক্তির যে উন্নতি সেটা কাজ করে না। এমআরপি সম্বন্ধে আমার খুব উচ্চ ধারণা ছিল। সর্বশেষ মিটিং আমি জানলাম যে এমআরপি একজনের পক্ষে একাধিক নেওয়া সম্ভব। ব্যাংকের টাকা চুরিতে আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ পর্যায়ের লোকজন জড়িত ছিল বলে অভিযোগ করেন তিনি। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু পেরেছে। খারাপ ঋণ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সর্বোচ্চ পর্যায় থেকে যদি তাদের প্রতি সমর্থন না থাকতে পারে, এটা সম্ভবত না। ঘরে বসে পাসপোর্ট সেবা পেতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি রক্ষায় সকলকে সচেতন থাকতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। চীন ও বাংলাদেশের নিবিড় সম্পর্ককে এগিয়ে নিতে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস। চীনের বসন্ত উৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, গত 50 বছরে দুই দেশের সম্পর্কে ব্যাপকতা বেড়েছে। এবছর ব্যাপক পরিসরে দুই ভ্রাতৃপ্রতিম দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে বলেও জানান তিনি। আশাবাদী যে আগামী দিনে চীন ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাসের সঠিক পথ ধরে সামনে এগিয়ে যাবে। এই সম্পর্ক শুধু দুই দেশের আস্থা ও বন্ধুত্বের প্রতীকই নয়, বরং দুই জাতি ও দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান শান্তি, সহযোগিতা ও সমৃদ্ধির পথে একসাথে চলার এক অবিচল অঙ্গীকার। আমি আশা করি নতুন বছরে অবকাঠামো, বাণিজ্য, সংস্কৃতি, প্রযুক্তি ও আর্থসামাজিক খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে এবং আগামী দিনে আমরা যৌথভাবে আরও উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে সক্ষম হব। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ছাত্রলীগের প্রকাশ্যে দিবালোকে কর্মসূচি ঘোষণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। বিক্ষোভ মিছিলটি বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা বলেন, ফেব্রুয়ারি জুড়ে দেশকে অস্থিতিশীল করতে চায় ছাত্রলীগ। অবিলম্বে এই নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করতে হবে, গণ আদালতে এদের বিচার করতে হবে। এ সময় আওয়ামী লীগকে জুলাই গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষণার দাবিও তোলেন শিক্ষার্থীরা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা ফেব্রুয়ারি জুড়ে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে। 5 মাস না যাওয়ার আগে একটি গণহত্যাকারী দল কিভাবে রাজপথের কর্মসূচি ঘোষণা দেয়? অনতি বিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে উদ্যোগী হন, সন্ত্রাসী লীগদের গ্রেফতারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন। ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার এবং বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে চিরতরে। টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম এই মিলন মেলায় অংশ নিতে এরই মধ্যে ইজতেমা স্থলে জড়ো হতে শুরু করেছেন দেশি বিদেশি মুসল্লিরা। ইজতেমা মাঠ পরিদর্শন শেষে নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন আইজিপি বাহরুল আলম। মিজান শাহজাহানের রিপোর্ট। শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম উম্মার প্রথম পর্বের সম্মেলন। আবার সোমবার থেকে শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ভাগের ইজতেমা, যা শেষ হবে বুধবার। এ দুটি পর্বই আয়োজন করেছে মাওলানা জুবায়েরপন্থীরা। অন্যদিকে সাতপন্থীদের অংশগ্রহণে দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে 14 থেকে 16 ফেব্রুয়ারি। জুবায়েরপন্থীদের দুই ভাগে ইজতেমা আয়োজনের কারণ হিসেবে বলা হয় অংশগ্রহণকারীদের চাপ আর যানজট এড়াতেই এমন উদ্যোগ। আমাদেরকে যে সময় দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে আমরা জেলা এবং ঢাকা শহরকে ভাগ করে দিয়েছি, যাতে করে মুসল্লিদের সহজ হয়, ওনারা একটু সুশৃঙ্খলভাবে আল্লাহর ইবাদত করতে পারে, বয়ান শুনতে পারে। প্রথম ধাপে আমাদের ঢাকার একাংশ এবং 41টি জেলা অংশগ্রহণ করছে এবং দ্বিতীয় ধাপে আমাদের ঢাকার একাংশ সহ মোট 22টি জেলা অংশগ্রহণ করছে।
এদিকে তুরাগ তীরে ইজতেমার মাঠ পরিদর্শন করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। পরে তিনি কথা বলেন গণমাধ্যমের সাথে, বলেন জুবায়ের ও সাতপন্থীদের মধ্যকার বিরোধ সহ সব দিক বিবেচনায় নিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমি 2006-এ ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলাম, তখন আনোয়ার ইকবাল স্যার ছিলেন আইজিপি। তখন যে অ্যারেঞ্জমেন্ট ছিল তার চাইতে এখনকার অ্যারেঞ্জমেন্ট অনেক উন্নততর, নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ়। পুলিশ প্রধান বলেন 5ই আগস্ট থানা থেকে লুট হওয়ায় অনেক অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। বিষয়টি মাথায় রেখে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে ইজতেমা ময়দানে জড়ো হতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশীয়দের পাশাপাশি বিদেশি মেহমানরাও অবস্থান নিয়েছেন নির্ধারিত তাঁবুতে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। 13 ঘন্টা বন্ধ থাকার পর বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। প্রশাসন শ্রমিকদের নিরাপত্তার আশ্বাস দিলে পরিবহন ধর্মঘট তুলে নেয় বরিশাল বাস শ্রমিক ইউনিয়ন। এরপর রূপাতলী থেকে বন্ধ থাকা 16টি রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। রাত 7:30 নাগাদ জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষার্থী, বাস মালিক ও শ্রমিক এবং প্রশাসনের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী। বৈঠকে আরও সিদ্ধান্ত হয় ক্লাস ছুটির দিন বাদে অন্যান্য দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অর্ধেক ভাড়া নেবে পরিবহনগুলো। মঙ্গলবার বিএম কলেজের এক শিক্ষার্থীর সাথে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা ভাঙচুরের ঘটনায় বুধবার দিনব্যাপী এই ধর্মঘট চলে। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত হল অনন্য শ্রেণীর জনগোষ্ঠীর টেকসই জীবিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন শীর্ষক সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা কর্মকর্তা মাহেরা নাজনীন। এ সময় তিনি 8 দিনের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা ব্যক্ত করেন। সভায় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পার্থপ্রতিম রায়, 8 দিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার আশরাফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী এনামুল হক উপস্থিত ছিলেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় অনন্য প্রকল্পটি বাস্তবায়ন করেছে 8 দিন ওয়েলফেয়ার সেন্টার। এবার পার্টিক্স খেলার খবর। রংপুরের বিপক্ষে চিটাগংয়ের জয় আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর আসর থেকে ছিটিয়ে গেছে ঢাকা ক্যাপিটালস। তাই ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য ছিল কেবলই নিয়ম রক্ষা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চাপহীন এই ম্যাচেও রূপ বদলায়নি ক্যাপিটালসের ব্যাটিং। 27 বল আগেই মাত্র 73 রানে অল আউট হয় থিসারা পেরেরার দল। সর্বোচ্চ 15 রান করেন থিসারা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলের 21 রান তৌহিদ হৃদয়ের উইকেট হারালেও তার কোনো বিপর্যয় ঘটতে দেননি তামিম ইকবাল ও ডেভিড মালান। 1 উইকেটে 77 রান তুলে 81 বল বাকি থাকতে জয় পায় তামিম ইকবালের দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো ফরচুন বরিশাল। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই গণহত্যার বিচার এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। নয়াদিল্লিতে আসন্ন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠকে গুরুত্ব পাবে অসম চুক্তি, সীমান্ত হত্যা, স্থাপনা নির্মাণ সহ নানা ইস্যু। স্বরাষ্ট্র উপদেষ্টা, কোনো ছাড় নয় বিজিবি মহাপরিচালকের হুঁশিয়ারি। এবং টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। থাকবে কয়েক স্তরের নিরাপত্তা, বললেন পুলিশ প্রধান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।